ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কেই গাড়ি সরানোর বদলে খোদ সিটি কর্পোরেশনই ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। সরবরাহ বাড়াতে নতুন পুরাতন কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের। দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। 3 কিলোমিটার যদি হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌঘাটে মালামাল ওঠানামায় ঘটছে দুর্ঘটনা। রাজস্ব বাড়লেও উন্নয়নে অনীহা। নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। রাজধানীর বিভিন্ন অফিস পাড়া, শপিং মলে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পাশের সড়কেই রাখা হচ্ছে গাড়ি। 4 লেনের 2 লেনেই পার্কিংয়ের কারণে সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে জনভোগান্তি ও যানজট। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রাখছে। রুবেল পারভেজের ক্যামেরায় বিস্তারিত বাইজিদ সাদের প্রতিবেদনে। মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরেচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে। কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে সরু ব্যস্ততম সড়ক, বাজার, মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি, এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী। কেন এমন অব্যবস্থাপনা? সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। টাকা দিয়ে রাখি রাস্তার মধ্যে, চিন্তা করেন মাসে মান্থলি দিয়া। ম্যাক্সিমাম অফিসের পার্কিং এর বেসমেন্ট ওইভাবে ফাঁকা থাকে না। তো গাড়িটা রাখবে কোথায়? পার্কিংই থাকবে, এই রাস্তায় থাকবে। নিয়ম বহির্ভূত নিয়ম যে এখানে আছে এখানে দেন। এই আমার হাত আটকে যাবে, আমার হাত আটকে যাবে, আস্তে করুন। বিশেষ করে ব্যস্ততম ব্যাংকপাড়া, মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং, যে কারণে সকাল বিকেল সব সময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি। নষ্ট হয় কর্মঘণ্টা। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। দেখুন চারপাশে গাড়ির মনে করেন পার্কিং করে রেখে দিয়েছে। রাস্তা মানুষের চলাচলের জায়গা, এইখানে কেন পার্কিং হবে? হাঁটতেছি পিছন থেকে হঠাৎ করে একটা গাড়ি আসলো, অনেক সময় জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়। ট্রাফিক বিভাগের তথ্য মতে ঢাকায় মাত্র 3000 ট্রাফিক সদস্য কাজ করছেন। 2 কোটির বেশি মানুষের এই নগরীতে, যা খুবই নগণ্য। আইনগত ব্যবস্থা নিয়ে যেন আমরা এটা ঠেকাতে পারি, কিন্তু খুব বেশি সুফল পাচ্ছি না আমরা। এটা যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা, খোদ সেই সিটি কর্পোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পট পরিবর্তনে বদলেছে ইজারা, কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক 10 জনকে দিয়ে খাস আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। এখানে একজনের নাম দিয়ে আছে ইসমাইল নাম করে। খাস আদায় করতেছি এখন বর্তমানে। আমরা যা আদায় করি তা আমরা সিটি কর্পোরেশনে জমা দিই। এই পরিকল্পনাগুলো আসলে আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। যে যানবাহন চলাচলের জন্য প্রতিবন্ধক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। সাধারণ বিমা টাওয়ারে প্রায় 600-র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র 120টি, আর সিটি সেন্টারে 500-র জায়গায় গাড়ি থাকছে 130টি। এই মুহূর্তে আমরা রয়েছি সিটি সেন্টারের একটি পার্কিং ফ্লোরে। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক কি কারণে এখানে না রেখে সড়কে রাখা হচ্ছে গাড়িগুলো? এখানে থাকলে আমরা খোলামেলা থাকি, ডাকলে আমরা দৌড়ে যাইতে পারি। যথেষ্ট গাড়ি আমরা রাস্তায় সারি সারিতে গাড়ি রাখি, কিন্তু আমাদের পার্কিংয়ে গাড়ি আসে না। আমাদের এখানে যেরকম ফ্যাসিলিটি বা যেরকম সুব্যবস্থা আছে, ওরকমভাবে কেউ গাড়ি রাখে না। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা।
বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তা করছে না, কমন সেন্স বেসিস ভাবছে যে পার্কিং তো হচ্ছেই, এখান থেকে আমি কিছু পয়সাটা পাই, আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিংয়ের জন্য আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল, সে তখন ডাকে নিয়ে এটাকে 1 লেয়ার না 3 লেয়ারে দিবে। এই জায়গায় পানিশমেন্টের ব্যবস্থা যদি করা যায় তাহলেই কিন্তু একমাত্র টেকসই হবে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত 2 দশকে এ এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন, অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে প্রশ্ন জনসাধারণের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। জ্বালানির সংকট নিরসনে বিভিন্ন মেয়াদী পরিকল্পনায় নতুন কূপ অনুসন্ধান বাড়াচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড। এছাড়াও পুরাতন কূপে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক উৎপাদন 137 থেকে 250 মিলিয়ন ঘনফুটে নেয়ার লক্ষ্য তাদের। যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যন্ত্রপাতি ও নতুন গবেষণার মিশেলে এই অঞ্চলে আরও গ্যাস উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র সিলেটের হরিপুর। 1955 সালে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হিসেবে এটি আবিষ্কৃত হওয়ার পরপরই মূলত এই অঞ্চলে প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধানে সচেষ্ট হয় রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের 16টি কূপ থেকে গত 1 বছরে তাদের উৎপাদন 85 মিলিয়ন ঘনফুট থেকে 137 মিলিয়ন ঘনফুটে উন্নীত করেছে। সেই সঙ্গে নতুন করে 2026 সালের মধ্যে আরও 90 মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে ছিল আগে 80 to 85 মিলিয়ন আমরা দিতাম, সেখান থেকে কিন্তু জাস্ট 1 বছরে আমরা কিন্তু যে প্রকল্পগুলো করেছি এর বিনিময়ে কিন্তু আমরা 85 থেকে নিয়ে এসেছি 137। আশা করছি যে এই উত্তরণটা যে আমরা আরও 60 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। দেশের চাহিদার চেয়ে গ্যাসের যোগান সংকট দূর করার নতুন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি 2025-এর এপ্রিলের মধ্যে সিলেটে 10 নম্বর কূপ থেকে প্রতিদিন 25 মিলিয়ন ঘনফুট আর এর বাইরেও সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন আরও 2টি পুরনো কূপের সংস্কার কাজ শেষের পথে রয়েছে কোম্পানিটির। সেটি হয়ে গেলে 2025 সালের জুনের মধ্যে আরও 30 মিলিয়ন সহ দৈনিক প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সময়সীমার মধ্যে শেষ হলে শুধুমাত্র সিলেট গ্যাসফিল্ডই জাতীয় গ্রিডে 2026 সালের মধ্যে প্রতিদিন 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবে। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার যদি হয়ে যায় আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বিগত 5 বছর আগে সিলেট গ্যাসফিল্ডের যে উৎপাদন সক্ষমতা ছিল তার থেকে এখন উৎপাদন 2.7 গুণ বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে প্রক্রিয়া গ্যাস উত্তোলন হচ্ছে সেটা যদি আরও আধুনিক হয় তাহলে সহজেই এর উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে। এখন সময় এসছে যে আসলে আমি যেটা বললাম 3D সেসমিক করে আমাদের এই এক্সিস্টিং অয়েল ফিল্ডগুলোকেও ডেভেলপ কীভাবে ফার্দার ডেভেলপ করা যায় বা সেকেন্ডারি বা টারশিয়ারি রিকভারির দিকে আমরা যেতে পারি। সময়ের সাথে সাথে যদি প্রপারলি যদি এই ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়, প্রপার যদি এই সমস্ত ডেভেলপমেন্ট ফিল্ডগুলি ডেভেলপ করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস হচ্ছে ক্রাইসিসটা অনেকটাই হয়তো বা এখান থেকে যোগান দেওয়া সম্ভব হবে। সিলেট গ্যাসফিল্ড বর্তমানে 16টি কূপের মাধ্যমে বছরে 33,744 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তার সাথে যোগান দিচ্ছে 37,247 ব্যারেল কন্ডেনসেট ও এনজেল। তাছাড়া 2023-24 অর্থ বছরে লাভজনক প্রতিষ্ঠানটি সরকারের কোষাগারে জমা দিয়েছে প্রায় 779 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন সিলেট। খুলনায় অরক্ষিত পড়ে আছে বেশিরভাগ নৌঘাট। মালামাল ও যাত্রী ওঠানামায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে নৌঘাট ব্যবহারকারীদের। এতে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে অনেকটাই ভাটা পড়েছে। একই সাথে বিভিন্ন ঘাটের কর্তৃত্ব নিয়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিআইডব্লিউটি এর দ্বন্দ্ব তো আছে। রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা।
খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরবের ঢেউ শত বছরের বেশি সময় ধরে নৌপথের ব্যবসার অন্যতম রুট। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে দক্ষিণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বড়বাজার। ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠা এই বাজার এখন আরও প্রশস্ত হয়েছে, বেড়েছে পরিধি। খরচ কম হওয়ায় এখনও খুলনার বড়বাজার থেকে নদীপথে বিভিন্ন এলাকায় পণ্য আনা নেওয়া হয়। মালবাহী ট্রলার ভেড়ার জন্য নির্ধারিত রয়েছে কয়েকটি নৌঘাট। সবথেকে বেশি মালামাল বহন করা হয় তুলাপট্টি ঘাট থেকে। শুক্রবার বাদে সপ্তাহের 6 দিনই এই ঘাট ব্যবহার করেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। তবে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত তুলাপট্টি ঘাট যেন ভাগাড়ে পরিণত হয়েছে। ছোট্ট একটি পল্টনে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। হাজার হাজার লেবাররা ওঠানামা করে, শ্রমিকরা বস্তা নিয়ে উঠতে পারতেছে না, সিঁড়ি ভেঙে গেছে। এইটা সিটি কর্পোরেশনের ঘাট। শ্রমিক মল্ল, বাঁচলো বা হাত ভাঙলো, পাও ভাঙলো, ওগুলো তাকে দেখার দরকার নাই, ট্রলার ভেললেই টাকা নিয়ে যায়। শত বছরের রকেট ঘাট পরিচর্যার অভাবে এখন বন্ধ। এখানে পড়ে আছে পুরনো একটি পল্টন। বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রিত 4 থেকে 7 নম্বর ঘাট ভাঙনের কারণে আগের তুলনায় কমেছে পণ্য খালাস। খুলনায় নদীকেন্দ্রিক ঘাটগুলোর এমন বেহাল অবস্থার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ীরা। এখানে প্রতিনিয়তই শ্রমিকদের সাথে ঘটছে নানা রকম দুর্ঘটনা। এসব কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন অনেকেই। প্রতিটি ঘাট থেকে টোল আদায় করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সংস্কার। আমাকে 100 কেজির বস্তা নিয়ে ওঠা লাগে। যদি এই ঘাটটা ভাঙায়, যদি পল্টন থাকতো তাহলে আমাকে অনেক সুবিধা হইতো। আমরা তো কাজ কাম ঠিকমতো করতেও পারি না, তারপর যাদের কাছে বলি কেউ আমাদের কথা শোনে না। পণ্য পরিবহনের পাশাপাশি বেশিরভাগ ঘাট দিয়ে যাত্রী পারাপার হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রূপসা ঘাট। একসময় এটি নিয়ন্ত্রণ করত খুলনা সিটি কর্পোরেশন। এখন তা আদালতের নির্দেশে নিয়ন্ত্রণ করছে বিআইডব্লিউটিএ। জরাজীর্ণ পল্টনে ঘটছে দুর্ঘটনা। জেলখানা ও কালীবাড়ি ঘাটের অবস্থাও বেহাল। আমাদের যে ঘাট, এই ঘাট এখন বর্তমানে চলে না। এই ঘাট অনেক দিনের পুরনো পন্টল। দীর্ঘদিন ধরে আমরা ট্রলার চালিয়ে আসি, প্রায় 30-40-45 বছর ধরে। কিন্তু আমাদের এখানে যে আসে সেই শুধু ফায়দা লোডে। আমাদের এই পন্টলও বড় করে না, পন্টল আমাদের লম্বা চওড়া করা উচিত। সাধারণ জনগণের এমন সমস্যা যে একটা ট্রাক আসলে এখানে যখন ফেরিতে গাড়ি উঠে লোকজন নামতে পারে। 14 আগস্টের আগ পর্যন্ত রূপসা খেয়াঘাটের রাজস্ব নিত সিটি কর্পোরেশন। গেল 2 অর্থ বছরে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই সংস্কারের উদ্যোগ। এছাড়াও জুতাপট্টি ও কাচারিঘাট থেকে প্রতি মাসে প্রায় 60,000 টাকা রাজস্ব আদায় করে কর্পোরেশন। এর মধ্যে শুধু তুলাপট্টি ঘাটে সম্প্রতি একটি পল্টন স্থাপন করেছে কর্পোরেশন। বড়বাজারের 2টি ঘাট আমাদের নিয়ন্ত্রণে আছে। একটা হচ্ছে নড়াইল কাছারি ঘাট, যেটাকে ডাবঘাট হিসেবে চিহ্নিত করা আছে, আর একটি হচ্ছে জুতাপট্টি ঘাট। যথাযথভাবে একেবারে নতুন পন্টুন এবং পল্টনগুলো আমরা মেরামত না, পরিবর্তন করে নতুন পল্টন দিয়েছি। স্থায়ী সমাধানের জন্য আমরা ওখানে আবার নতুন করে টেন্ডার আহ্বান করে ওটার যে কার্যক্রম যেগুলো থাকে সেগুলোকে আমরা করে দিয়ে থাকি। বিশেষ করে সিটি কর্পোরেশন পরিচালিত যে ঘাটগুলো থাকে সেগুলোর অবস্থা ভালো। গেল আগস্টে আদালতের নির্দেশে রূপসা খেয়াঘাট নিয়ন্ত্রণ পায় বিআইডব্লিউটিএ। কর্মকর্তা জানান, চলতি মাসেই নতুন পল্টন দেওয়া সহ রূপসা ঘাটের উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা কিছু সংস্কার কাজ করেছি, আর আমরা আশা করছি ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যেই আমরা এই 2 ঘাটে 2টি নতুন পন্টন স্থাপন করব এবং তখন আমার মনে হয় ওই রূপসা ঘাটের যে যাত্রী পারাপারের যে দুর্ভোগ সেটা লাঘব হবে বলে আশা করছি। বর্তমানে খুলনা সিটিতে 28টি ঘাট রয়েছে, যার মধ্যে 2টি সিটি কর্পোরেশন, 13টি বিআইডব্লিউটিএ, 8টি জেলা পরিষদ, 5টি ঘাট চলছে ব্যক্তি মালিকানায়। রামিম চৌধুরী, এখন খুলনা। জনজীবনে জেঁকে বসেছে শীত, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম এবং চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী। শুরুতে যেতে চাই সেলিমের কাছে। সেলিম, জানাবেন যে নিম্ন আয়ের মানুষদের কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে?
সাকিব, শীতকালের জন্য কাগজে কলমে বরাদ্দ যে 2 মাস পৌষ ও মাঘ, তার প্রথম মাস পৌষের আজ 7 তারিখ, অর্থাৎ গেল 7 দিন ধরে প্রকৃতিতে শীতকালের আগমন ঘটেছে। এরই মধ্যে তাপমাত্রা কমে গেছে। শীতের পৌষের একেবারে শুরুতেই বগুড়ার তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, সেটি এখন পর্যন্ত কিছুটা বেড়ে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে সূর্য ওঠার পরপরই দিনের যে তাপমাত্রা সেটি বাড়ছে। সূর্য ওঠার পর যে তাপমাত্রা বাড়ছে তার আগেই আসলে খেটে খাওয়া কর্মজীবী এবং নিম্নবিত্ত যে মানুষগুলো রয়েছে তারা ঘর থেকে বেরিয়ে পড়ছেন কর্মের সন্ধানে। তারা এই সময় খুবই কষ্ট করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মস্থলে যাচ্ছেন। আর এই মানুষগুলোই আসলে রোগে আক্রান্ত হন, শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে আক্রান্ত হন। আমরা হাসপাতালগুলোতে কথা বলেছি, 2-1জন শিশু এবং বৃদ্ধ রোগী ভর্তি হলেও সেই অর্থে আসলে বগুড়ায় শীতজনিত যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া, সেই অর্থে আসলে বৃদ্ধি পায়নি বগুড়ায় রোগীর সংখ্যা। তবে চিকিৎসকরা বারবারই পরামর্শ দিচ্ছেন পরিবারের যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে বলছেন চিকিৎসকরা। আর এখন পর্যন্ত ভর্তি না হলেও আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানাচ্ছেন যে এই মাসের শেষে অথবা আগামী জানুয়ারির একেবারে শুরুর দিকেই শীতের প্রকোপ বাড়তে পারে, শৈত্যপ্রবাহ হতে পারে, এরকম আবহাওয়া অফিস আমাদেরকে তথ্য দিচ্ছেন। আজকে আবহাওয়া অফিস সকালে যে আবহাওয়ার যে শীতলতার রেকর্ড করেছেন সেটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে রাতভর যে শীতলতা, এই শীতলতা সকালে কাটছে না, কিন্তু কৃষি নির্ভর যে মানুষগুলো রয়েছে তারা কৃষি কাজে যাচ্ছেন, তারা আসলে সেভাবে শীত পোশাক শরীরে রাখতে পারছেন না। কৃষি কাজের ক্ষেত্রে সেটি রাখা সম্ভব নয়। এই যে শীতের কষ্ট, রোগ বালাই, নানা রকম সমস্যা, তার মধ্যেও শীতের কিছুটা মিষ্টতা রয়েছে। শীত সকালের যে চেনামুখ গাছি তাদের দেখা আমরা পেয়েছি পথঘাটে। শীতের রস সংগ্রহ, সেই রস থেকে গুড় তৈরি এবং নানান স্বাদের পিঠাপুলির আয়োজন করা হচ্ছে গ্রামগঞ্জে। আর রাস্তার মোড়ে মোড়ে গরম গরম পিঠার যে দোকান বসেছে, সেই মৌসুমি পিঠা ব্যবসায়ীরাও এই সময় বেশ ভালো ব্যবসা করছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে শীতের সবশেষ খবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম যে বগুড়ায় যে তীব্র শীত, সেই শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষেরা নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং সেই খবর আমরা জানতে চাই চুয়াডাঙ্গায়। উনি জানাবেন যে এই যে শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে। সাকিব, শীত নিয়ে আসলে আবহাওয়া অফিস কোনো প্রকার সুখবর আসলে দিচ্ছে না। প্রতিদিনই আসলে একের পর এক দুঃসংবাদে আবহাওয়া অফিস থেকে আসতেছে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরো ভয়াবহ, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিকে আসলে শৈত্যপ্রবাহ চলবে এবং ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। একটা বিষয় জানিয়ে রাখি সাকিব, শীতপ্রবণ আসলে এলাকা আসলে চুয়াডাঙ্গা। এখানে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগটাই আসলে ডিসেম্বরের শুরু থেকেই আমরা দেখেছি। যারা দিন আনা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু আসলে চরম আকারে দুর্ভোগে পড়েছে। ভোর থেকে আসলে ঘন কুয়াশায় আজ কিন্তু ঢাকা গোটা শহর। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে বেলা বাড়লেও এখনো কিন্তু আসলে কুয়াশা কাটেনি। সড়কে যে যানবাহনগুলো চলেছে সেই যানবাহনগুলো আসলে হেডলাইট জ্বালিয়ে এখনো পর্যন্ত আসলে চলাচল করছে। পাশাপাশি বাজারে লোক সমাগম উপস্থিতি একেবারে আসলে কম। বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও সেই সূর্যের কিন্তু আসলে উত্তাপ থাকছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 কম্বল বিতরণ করা হয়েছে শীতার্তদের মাঝে। সেই কম্বল বিতরণ কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। জেলা প্রশাসন বলছে যে কম্বলের আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে, অতি দ্রুত আসলে কম্বল আসলে আসলে সেই কম্বলগুলো শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি সরকারি বাদেও বেসরকারি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়া একটা বিষয় জানিয়ে রাখি যে সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এইসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশুর সংখ্যায় বেশি। তো সাকিব, শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী এবং তার আগে যুক্ত ছিলেন বগুড়া থেকে রাজীব সেলিম। তারা শীতের খবর জানাচ্ছিলেন।
এদিকে টাঙ্গাইলে শীতের তীব্রতার সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে প্রতিদিন কতজন রোগী ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং সেবা কতটা পাচ্ছে? সাকিব, আমি আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বারান্দা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা, অর্থাৎ বারান্দার মাঝে দাঁড়ানোর মতো জায়গা নেই। এখানে বারান্দায় অনেক রোগী রয়েছে, আর এখানে ডায়রিয়া ওয়ার্ডে 12টি বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছে প্রায় 75 জন। আর এখানে যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে প্রত্যেক দিন শুধু এই জেনারেল হাসপাতালে প্রায় 30 থেকে 35 জন ভর্তি হচ্ছে শুধু ডায়রিয়া ওয়ার্ডে। এছাড়াও পার্শ্ববর্তী যে ঠান্ডা বা শিশুদের ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র। আর শিশু ওয়ার্ডে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে এখানে কেউ 4 থেকে 5 দিন যাবত ভর্তি রয়েছেন, কেউ ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, কাশি সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে ভর্তি রয়েছেন। আর এখানে যে সমস্ত রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন যে এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর কিছু সংখ্যক ঔষধ এই হাসপাতাল থেকে দিচ্ছে, আর বাকি ঔষধগুলো তাদের বাহির থেকে কিনতে হচ্ছে। তারা বলছেন যে যেহেতু সরকারি হাসপাতাল, সেই জন্য সরকারি হাসপাতাল থেকে এই চিকিৎসার যে ওষুধগুলো লাগে সেগুলো দিলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের অনেক উপকার হতো। আর এই চিত্র কিন্তু টাঙ্গাইলের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতেও একই চিত্র। আর এছাড়াও যে টাঙ্গাইলের পার্শ্ববর্তী যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও এই ঠান্ডাজনিত রোগী ও ডায়রিয়ার রোগীর আমরা ভর্তি রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। আর এখানে যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন যে হাসপাতালের ওয়াশরুম থেকে শুরু করে বাহিরের পরিবেশ অনেকটাই অপরিষ্কার, দুর্গন্ধ ছড়াচ্ছে। আর আমরা লক্ষ্য করেছি যে এই যে দুর্গন্ধ ছড়াচ্ছে এর জন্য যারা রোগীর স্বজন রয়েছেন তারাই দায়ী। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে মানে গেটটি রয়েছে, এই গেট দিয়ে কিন্তু রোগীর স্বজন ও রোগী প্রবেশ করে এবং ভিতর থেকে বের হচ্ছে। আর এখানে কিন্তু এই রোগীর স্বজন যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে, আর যে কারণে কিন্তু এখানে নোংরা পরিবেশের সৃষ্টি হচ্ছে। আর চিকিৎসক বলছেন যে এই শিশু থেকে শুরু করে বয় বৃদ্ধ যারা রয়েছেন তাদের জন্য বাড়তি যত্ন নিতে হবে, তাহলেই এই ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো এই ছিল সাকিব টাঙ্গাইলের ঠান্ডাজনিত রোগের সবশেষ তথ্য। ঠান্ডাজনিত রোগী বেড়েছে সেই খবর টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এখন বাজারে নিচ্ছি একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে বিক্ষোভ জানান স্বজনরা। শনিবার রাতে রোগীর পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা জানান সময় মতো অপারেশন থিয়েটারে হাজির হননি সংশ্লিষ্ট চিকিৎসক। ঘটনা ধামাচাপা দিতে মারা যাওয়া রোগীর মেয়েকে হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত 55 বছর বয়সী মোশাররফ হোসেন। দুপুর 2:30টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। পরিবারের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলমের সার্জারি করার কথা থাকলেও তিনি সময়মতো হাজির হননি হাসপাতালে। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে অপারেশন থিয়েটারে সার্জারি করেন অন্য ডাক্তার। এরপর সন্ধ্যা 6টার দিকে মোশাররফ হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেলে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তার স্বজনরা। স্বজনদের দাবি, ঘটনা ধামাচাপা দিতে নিহতের নার্সিং পড়ুয়া মেয়েকে গ্রিন লাইফ হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়, সাথে কিছু টাকা দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার তাগিদ দেয় কর্তৃপক্ষ। এ সময় রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের হট্টগোল হতে দেখা যায়। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ প্লাস বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা এগুলো দিতে। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদে প্রথমে তা রাত 9টা35 উল্লেখ করেন। পরে স্বজনদের তোপের মুখে সময় পরিবর্তন করে সময় শনিবার সন্ধ্যা 6টায় দেখিয়ে সনদ দেন।
অভিযোগের বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। সাকসেস বলার 15 থেকে 20 মিনিট পরে ওনা বুক খোলা অবস্থা কিভাবে সাকসেস বলল। এই ডাক্তারের অবহেলার কারণে, ভুল চিকিৎসার কারণে আমার বাপে আজকে দুনিয়া থেকে ত্যাগ হইল। এখন এই দায়বহর আমি তো এই দায়বহর আমার 4 ভাই বোনকে এতিম করে দিয়ে গেল। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয় আমরা লফুল অ্যাকশনে যাব। ঠিক আছে, আমরা সেরকম প্রকৃত কর্তৃপক্ষ আমরা এখানে পাই নাই। একজন ম্যানেজার ছিল, তো ওনার সাথে কথা যতটুকু আছে আপনাদের সামনে কথা বললাম। কেন প্রকৃত যে কার সাথে কথা বলবে সেরকম একজনকে পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত 3টার দিকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিয়া আমিরুল ইসলাম, এখন, ঢাকা। অনেকটা নিভৃতে দুস্থ অসহায় রোগীদের চিকিৎসা করিয়ে আসছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। নীলফামারীর সৈয়দপুরের এই সংগঠনটি প্রায় 9 বছর ধরে হাজারের কাছাকাছি রোগীকে দিয়েছে ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়ার মতো সেবা। অস্থায়ীভাবে সেবা দেওয়া হয়েছে 5000-এর বেশি রোগীকে। আর এর পেছনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় কোটি টাকা। মহসিন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। সৈয়দপুরের অসহায় দুস্থ রোগীদের জন্য প্রায় 9 বছর ধরে কাজ করে যাচ্ছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। 26 বছর বয়সী সাবা দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত। পরিবারে উপার্জনক্ষম বলতে তার মা, তাই নিজের রোগের চিকিৎসা তার জন্য অকল্পনীয় ছিল। প্রায় 4 বছর আগে সাবা খোঁজ পান গরিব চিকিৎসা সেবার। তখন থেকেই বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন তিনি। ধীরে ধীরে হয়ে উঠছেন সুস্থ। বড় মেয়ে খুব অসুস্থ, মনে করেন রক্তশূন্যতা, আর আবার কি বলে ক্যান্সার। তারপরে এনারা আবার রংপুর পাঠাইলো, এখান থেকে চিকিৎসা দিল। তাই এনারা আমাদের জন্য অনেক উপকার, ওষুধ পাতি নিয়ে খাওয়া দাওয়া যেটা আল্লাহ দিয়েছে সবগুলোই করেছে। গত 9 বছরে সাবার মতো 865 জন স্থায়ী রোগী চিকিৎসা সেবা পেয়েছে এই সংগঠন থেকে। শুধু ডাক্তার দেখানো নয়, যে কোনো ধরনের পরীক্ষা, ঔষধ সহ সবকিছুর ব্যবস্থা করে দেয় সংগঠনটি। 7 থেকে 8 বছর ধরে চিকিৎসা নিয়ে যাচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়। মানুষ বললো এখানে চিকিৎসা আছে যান, ওই আমি আসলাম তো 7 বছর হলো এখানে। রাস্তায় গিটি ভাঙতে ভাঙতে খাওয়া দাওয়া না, রক্ত শূন্য হয়ে গেছিল, শরীরে পানি জমে গেছিল। 3 বছর আগে এখানে চিকিৎসা নিয়েছি। প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে এখান থেকে চিকিৎসা এবং ওষুধ দুটাই আমি এখান থেকে বিনামূল্যে পাচ্ছি। 2016 সালে আত্মপ্রকাশ করে গরিব চিকিৎসা সেবা। মূলত দুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়াতেই জন্ম এই সংগঠনের। স্থায়ী রোগীর পাশাপাশি প্রায় 5000 অস্থায়ী রোগীকে সেবা দিয়েছে সংগঠনটি। আমাদের কাছে 5 থেকে 6টা রোগী আছে, যার মধ্যে ক্যান্সারের রোগী ছিল 3টা, যাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। তার পিছনে আমাদের অনেক ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। গরিব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা হিসেবে শুরু থেকেই আছেন এই অঞ্চলের স্বনামধন্য চিকিৎসক ডাক্তার শেখ নজরুল ইসলাম। অসহায় এইসব রোগীদের সেবা দিয়ে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চান তিনি। ডাক্তার নজরুলের মতো আরও 4 জন ডাক্তার এই সংগঠনের সদস্য। ওষুধগুলো পেয়ে রোগীগুলো খুবই আনন্দিত হয়, খুবই খুশি হয়। ওনারা খুব দোয়া দিয়ে যায় আমাদেরকে সবাইকে। যেমন আমার কাছে কোনো দরিদ্র মানুষ আসলো, আমি দেখলাম তার ভিজিট দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, ওষুধ কেনার মতো ক্যাপাসিটি নাই, তখন তাকে আমি চিকিৎসা দিয়ে ওনাদের ঠিকানা এবং অফিসের ঠিকানা বলে দিই। তারা সেখানে গেলেই পরিপূর্ণরূপে তাকে যাচাই করা সাপেক্ষে সহযোগিতা করে থাকেন। সদস্যদের চাঁদা, জাকাত, বিভিন্ন ধরনের অনুদানের ওপর নির্ভর করে চলে সংগঠনের কার্যক্রম। যে কোনো ধরনের সমালোচনা এড়াতে নিশ্চিত করা হয় স্বচ্ছতা। রোগীদের সেবা দেওয়ার আগে তাদের আর্থিক অবস্থাও যাচাই করা হয়। আমি অনেক সময় দেখি যে রোগীরা হতদরিদ্র যারা আছে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, প্রিসক্রিপশন নিয়ে দোকানে দোকানে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সময় আমার মনে হলো যে এদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি না। নীরবে নিভৃতে কাজ করা গরিব চিকিৎসা সেবার প্রতিটি সদস্যের প্রত্যাশা তাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে হতদরিদ্র রোগীদের সহায়তায়। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর। এখন বাজারে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। এবারে দেশের বাইরের প্রসঙ্গ।
মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তর শ্রম বাজার আরব আমিরাত নানা কারণে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা বন্ধ রেখেছে দেশটি। এর জন্য খোদ বাংলাদেশিরাই দায়ী বলে মনে করছেন প্রবাসীরা। তবে সাধারণ ক্ষমার আওতায় সম্প্রতি দেশে ফেরার পাশাপাশি বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকেই। আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে আছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি, যাদের বেশিরভাগই পেশায় শ্রমিক। গেল কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তর শ্রমবাজারও সংযুক্ত আরব আমিরাত। তবে নানা অভিযোগে গেল কয়েক মাস ধরে নতুন শ্রম ভিসা দেয়া বন্ধ রেখেছে দেশটি। বিভিন্ন ভিসা না লাগিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশিদেরকে আরব আমিরাতের প্রশাসনের পক্ষ থেকে ভালো সুনজরে দেখে না। আউটসাইড ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের যেসব লেবার ইন্স্যুরেন্স যেগুলা ঢালা ছিল, সেই কারণে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত। শ্রমিক ভিসা বন্ধের জন্য ওভারস্টে সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের জড়িয়ে যাওয়াকে দায়ী করছেন কর্মরত অনেক রেমিটেন্স যোদ্ধা। তবে নতুন করে ভিসা প্রক্রিয়া বন্ধ থাকলেও এরই মধ্যে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় বৈধতা পেয়েছেন বহু বাংলাদেশি। ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা জেল জরিমানা ছাড়াই সুযোগ পেয়েছেন দেশে ফেরার। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৭৫,০০০-এর বেশি প্রবাসী পাসপোর্টের আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছে আবুধাবি ও দুবাইয়ে থাকা দুটি বাংলাদেশ মিশন। আর দেশে ফিরতে ভ্রমণ অনুমতি নিয়েছেন প্রায় ৫,০০০ বাংলাদেশি। 2025 সাল আসবে যেন আমরা একটা বাংলাদেশ এবং এই দেশের সরকারের সাথে মিলে আমাদের কূটনীতিক সম্পর্কটা যেন আরো সুসম্পর্ক হয়। দেশের ভাবমূর্তি ফিরিয়ে ভিসা জটিলতা নিরসনে প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান আমিরাতে থাকা বাংলাদেশ কমিউনিটি নেতাদের। আমরা বিদেশে আসছি আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য, কিন্তু আমাদের অনেক সমস্যা আছে যে প্রথম হয়েছে ভিজিট ভিসা আসি আমরা আর যাই না। এই যে ইলিগাল থাকিয়া অনেক ইলিগাল কাজ এখানে হয়, আমাদের সবাইকে ওদিকে দৃষ্টি রাখতে হবে। আমরা যদি নিজেরা ওভারস্টে না করে নিয়মের মধ্য থেকে আমাদের ভিসাগুলোকে আমরা রিনিউ করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং আমার মনে হয় আগামী দিনে এই ভিসার যে জটিলতা সেটা আর থাকবে না। আমিরাতের বৃহত্তর এই শ্রমবাজার পুনরুদ্ধারে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপের আহ্বান প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 38 জনের প্রাণহানি হয়েছে। দমকল বিভাগের তথ্য বলছে, শনিবার ভোর রাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাসের গুরুত্বপূর্ণ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাও পাওলো থেকে আসা ওই বাসে চালকসহ মোট ৪৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থল থেকে লাশ সরিয়ে নেওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে মিনাস জেরাস পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে সিবিএস নিউজ জানায়, প্রথমে বিকট শব্দে ওই বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ ধরে না রাখতে পারলে ট্রাকের সাথে ধাক্কা খায় বাসটি। ট্রাকের সাথে সংঘর্ষের সময় ছোট একটি গাড়ির সাথেও ধাক্কা খায় বাসটি, যদিও ওই গাড়ির ৩ যাত্রী অক্ষত আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কে 2007 সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে। আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। অভিশংসিত হওয়ার 7 দিন গেলেও সাংবিধানিক আদালত থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গভীর হচ্ছে রাজনৈতিক সংকট। ইউন সুক ইয়োলের পক্ষে বিপক্ষে রাজপথে হাজারো মানুষ। সাংবিধানিক আদালতকে দ্রুত রায় দেওয়ার দাবি অভিশংসনের পক্ষে বিপক্ষে আন্দোলনকারীদের। রাজনৈতিক সংকট মোকাবেলায় ক্ষমতায় রাখা না রাখার সিদ্ধান্ত দ্রুতই হওয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 14 ডিসেম্বর ব্যাপক বিক্ষোভের মুখে আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত হননি এই নেতা। সাংবিধানিক আদালতের রায়ের উপর ঝুলছে স্থগিত হওয়া প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ফেরত পাওয়া না পাওয়া।
ভাগ্য যদি পক্ষে চলে যায় তাহলে ইউনসুক ইউলি ক্ষমতায় বহাল থাকার শঙ্কা থেকে বিক্ষোভে আবারও উত্তাল দক্ষিণ কোরিয়া। ক্ষোভে ফুঁসছেন ইউনসুক ইউল বিরোধীরা। পার্লামেন্টে অভিশংসিত হওয়ার 7 দিন পেরিয়ে গেলেও কেন সাংবিধানিক আদালতের রায় আসছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাজার হাজার আন্দোলনকারী। তাই দ্রুত অভিশংসনের পক্ষে রায় দেওয়ার দাবি উঠেছে সিউলে হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে। 우선은 21세기에 민주주의 국가에 이런 일을 벌 수 있는지, 어떻게 이런 일을 할 수 있는지 묻고 싶었고, 정말 본인에게 양심이 있다면 그러니까 윤석열은 전 국민을 사시에 몰아넣은 범죄자임이 분명하고 헌법재판소는 বিরোধীদের বিক্ষোভের মধ্যে থেমে নেই ইউনসুক ইউল সমর্থকরাও। তার পক্ষে সিউলে পাল্টা সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। সামরিক আইন জারি ঘিরে পার্লামেন্টে অভিশংসিত করার পর তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা পুনর্বহালের জোর দাবি তুলেছেন তারা। 정말 계엄령은 정당합니다. 아무리 생각해도 저 가짜 뉴스, 허위 유포, 여론몰이 그걸로 인해서 이 나라를 그다음에 그 가운데는 사회주의 공산주의 세력이 있기 때문에 오늘 같이 온 한 10여 명의 사람들이 ইউনসুক ইউলকে ক্ষমতাচ্যুত করার পক্ষে বিপক্ষে চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিতাদেশের সময়কাল যতই কমানো যায় ততই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 대통령 사고시가 되기 때문에 대통령이 사고가 됐다는 거는 국가가 전체적으로 정체됐다고 볼 수가 있는 거거든요. 그렇기 때문에 그 사고 기간은 최대한 단축하는 것이 바람직하기 때문에 রাজনৈতিক অস্থিরতা থেকে দক্ষিণ কোরিয়াকে মুক্ত করতে ইউনসুক ইউলের অভিশংসন বিচার সম্পন্নে আগামী 27 ডিসেম্বর প্রথম শুনানির জন্য প্রস্তুত হচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র 6 ঘন্টা পর তা প্রত্যাহার করেও অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে লড়তে হচ্ছে ইউনসুক ইউলকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাজারে নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের পর এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের 3 ক্রিকেটার। তাদের বিশ্বাস সঠিক সুযোগ পেলে দেশের সুনাম বয়ে আনতে পারবেন তারা। পরিবার, কোচ ও সংশ্লিষ্টরা মনে করছেন জাতীয় দলের সুযোগ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বাড়াবেন এই 3 তরুণ। কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই। টাঙ্গাইল শহরের পারদিঘুলিয়া এলাকার রিজান হোসেন, পূর্ব আদালত পাড়ার দেবাশিস সরকার এবং দেলদুয়ারের রিফাত বেগের ক্রিকেট যাত্রা একই সময়ে 2015 সালে। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থাতেই শুরু করেন ক্রিকেট প্রশিক্ষণ। টেপ টেনিস দিয়ে শুরু করা তরুণরা সম্প্রতি বাংলাদেশকে দিয়েছেন এশিয়া জয়ের গৌরব। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নের আরও কাছে গেল এই তরুণরা। আশা করছেন একদিন দেশের হয়ে অংশ নেবেন বিশ্বকাপে। তবে এত দূর আসতে পরিবার, স্থানীয়রা ও সিনিয়র খেলোয়াড়দের সহযোগিতা ছিল। তামিম ইকবালের কাছ থেকে উপহার পাওয়া ব্যাটও তাদের উৎসাহ বাড়িয়েছে। তবে আর্থিক সংকটে কষ্ট করেই স্বপ্ন পূরণে সহায়তা করেছে রিজানের পরিবার। একটা ড্রিম ছিল যে ন্যাশনাল টিমে খেলা। তো ছোট করে হলো আন্ডার-19 আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এখন আমার ড্রিম হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। এখন এটাই ড্রিম, এখন একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, এখন বাকি সব আল্লাহ ভরসা। আমরা আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি, দেশের জন্য বড় কিছু একটা অর্জন করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। শোটা অনেক ভালো ছিল, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাইছি আমরা বলতে কি আমি অনেকটা সাপোর্ট পাইছি। আমার ফ্যামিলি, আমার বাবার স্বপ্ন যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো। অন্যদিকে দেবাশিস পাচ্ছেন পরিবারের সার্বিক সহযোগিতা। তাদের আশা জাতীয় দলে জায়গা পেলে ছেলে দেশের জন্য বড় কিছু করবে। ব্যাট কেনার সময় তখন টাকা ছিল না, তখন টাকা দিয়ে ব্যাট কেনার মতো টপিক ছিল না। তারপরেও কষ্ট মষ্ট করে ব্যাট কিনা দিছে। জুতা কিনতে যায়, জুতা কিনতে গেলেও এত টাকা জুতার দাম, তাও কত কষ্ট মষ্ট করে দিছে। এখন দেখি যে ছেলে ভালোই করে। স্বপ্নের তো শেষ নাই, তবু আমি চাই যে বাংলাদেশ দলে জানি খেলি, এটাই আমার মনের আশা। আমার ছেলে দেবাশিসকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ও একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে, টাঙ্গাইল জেলা তথা সমগ্র বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে,
এটাই আমার প্রত্যাশা। তবে কোচের মতে এই 3 তরুণের টেকনিক ও খেলার মান অনেক উন্নত। আশা করছেন তারা জাতীয় দলে টাঙ্গাইলের শূন্যতা পূরণ করবেন। এখন আমাদের যে পাইপলাইন আমাদের প্লেয়ার আছে টাঙ্গাইলে, আমাদের আন্ডার-19 বাংলাদেশ টিমে আমাদের যে 3টা প্লেয়ার খেলে আসলো, রিফাত বেগ, রিজান এবং দেবাশিস, এবং শ্রীলঙ্কায় 2টা প্লেয়ার খেলে আসলো আমাদের আন্ডার-17, রাফি এবং এহসানুল হক মাহিন। তো আমার যেটা আমার কনফিডেন্স যে আমাদের এই জায়গার থেকে আমাদের ইনশাল্লাহ এই শূন্যতা আমাদের পূরণ হবে, যে আমরা খুব তাড়াতাড়ি টাঙ্গাইল থেকে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার দেখতে পারবো। এই সমস্ত খেলোয়াড়রা যখন একটা বিশ্বকাপ জয় করে, বা এই যে এশিয়া কাপ জয় করলো, এশিয়া কাপ জয় করার পরে এরা বিশ্বকাপের দিকে নজর দেবে, বিশ্বকাপ দলেও এরা স্থান পাবে। তবে এটা বড্ড কঠিন। তা আমি মনে করি যে এদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এদের বেশি বেশি ক্রিকেটের আয়োজন করতে হবে। লিগ আছে, তারপরে টেস্ট ম্যাচ আছে, এদের মানে টেম্পারমেন্ট বাড়াইতে হবে। এশিয়া কাপের ফাইনালে রিজান 8 ওভারে মাত্র 13 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট, আর ব্যাট হাতে 65 বলে করেছিলেন 47 রান। দেবাশিস 6 ওভারে মাত্র 17 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। রিফাতও ছিলেন দলের অন্যতম ভরসা। এখন টাঙ্গাইল। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকার বেশিরভাগ অফিস বাসভবনে পার্কিং না থাকায় সড়কেই গাড়ি, সরানোর বদলে খোদ সিটি কর্পোরেশনের ইজারা দিয়ে তুলছে চাঁদা। ড্রাইভার না থাকলে ছায়া রাখি, সাহেব না থাকলে যে ছায়া রাখি, এটাই দায়িত্ব। প্রতিটা রোডেই কিন্তু গাড়ি রাখা আছে। আমি তো কালেক্ট করতে পারবো না, একজন কাউকে পার্কিং এর জন্য আমি দিয়ে দিই, সে কিন্তু একটা অফিসিয়াল অথরিটি পেয়ে গেল। সরবরাহ বাড়াতে নতুন পুরাতন কূপ খননের উদ্যোগ সিলেট গ্যাস ফিল্ডের। দৈনিক 250 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য। 3 কিলোমিটার যদি হয়ে যায়, আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারব। খুলনায় অরক্ষিত বেশিরভাগ নৌঘাটে মালামাল ওঠানামায় দুর্ঘটনা, রাজস্ব বাড়লে উন্নয়নে অনীহা, নদীকেন্দ্রিক বাণিজ্যে ভাটা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।